তন্ময়ের এই রসালো রসিকতা সবাই হো হো করে হেসে উঠল। কিন্তু ঠিক তখনই রোহানকে একটিমাত্র বাক্য পুরো রুমের হাসির রেশেককে এক সেকেন্ডে স্তব্ধ করে দিল। আমার বাগানের ফুল যে অন্য বাগানে ঘর বেঁধেছে। হোয়াট? তার ভালোবাসা ফুলের অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে? আর তুই সেটা আমাদের এখন বলছিস? তুই তো মেয়েটাকে অনেক ভালোবাসতি, তবে তুই তাকে আটকালি না কেন? রোহান এবার সরাসরি ময়ের চোখের দিকে নিজের তীক্ষ্ণ ও শক্ত দৃষ্টি নিবন্ধন করে গম্ভীর গলায় বলল, আগে যদি জানতাম আমার চোখের আড়ালে আমার সেই ভালোবাসার ফুল অন্য কারো ঘরণী হয়ে যাবে, তবে কি আর আমি অমন করে বিদেশের মাটিতে মুখ বুজে পড়ে থাকতাম? আমি তো দেশে ফিরে এসে এই নির্মম সত্যটা জানতে পারলাম। তো এখন কি করবি? মেয়েটাকে ভুলে যাবি? উজান উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, যাকে নিজের বাগানে একমাত্র ফুল করতে চেয়েছি তাকে আমি ভুলে কিভাবে বলতো? রোহানের গলার এক চরম জেদ ও হিংস্রতা ফুটে উঠল। উজান কপাল কুঁচকে আবার প্রশ্ন করলো, তাহলে মেয়েটির স্বামী তার কি হবে? রোহান চোখের পলক না ফেলে ঠান্ডা মাথায় উত্তর দিল, শ্যুট করে দেব। ফুল অনলি শ্যুট করে দেব। ফুল অনলি রোহান তালুকদারের সোজা আঙুলে ঘৃণা উঠলে ওর বরটাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো। তবুও আমার ফুলকে আমি আমার বুকে ফিরিয়ে আনবই আনবো। রোহানের মুখ থেকে এমন ভয়ঙ্কর ও পৈশাচিক স্বীকারোক্তি শুনে মেহের, এমনকি দাদি রোকেয়া বেগমও চরম আতঙ্কে শিউরে উঠলেন। ছেলেটার চোখ মুখ তখন এক বিদ্বেষী ক্ষোভের আগুনে জ্বলজ্বল করছে। তার এই হিংস্র রূপ দেখে ময়ের বুকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে এক অজানা আশঙ্কায় আরও শক্ত করে উজান হাতটা আঁকড়ে ধরল। ভয়ের তীব্রতা তার হাতে ধারালো নখগুলো উজানের চামড়ায় ভেদ করে ভেতরে ডেবে যাচ্ছে, কিন্তু নিজের অজান্তে সে সেদিকে বিন্দুমাত্র খেয়াল করতে পারল না। ময়ের এমন অদ্ভুত আর অস্বাভাবিক আচরণ দেখে উজানের কপাল কুঁচকে গেল। এই বাড়িতে পা রাখার পর থেকে মেয়েটার মাঝে কেমন যেন একটা ছটফটানি আর পরবর্তী লক্ষ্য করেছে সে। হঠাৎ করে উজান শিউরে উঠল। তার হাতের তালুতে ময়ের গায়ের লাগতে আগুনের মতো গরম ঠেকল। উজান মুহূর্তের মধ্যে ময়ের গলার কপাল স্পর্শ করে তাপমাত্রা চেক করে দেখল পুরো শরীর জ্বরে পড়ছে মেয়েটার। সাথে সাথে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে এক কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, যে তুমি না কিছুক্ষণ আগে বলে তোমার কিছু হয়নি, তাহলে শরীর এত গরম কেন? এত জ্বর বাঁধালে কীভাবে? আমার অবর্তমানে বৃষ্টিতে ভিজেছিলে, সত্যি করে বলো আমায়। কিছু বলার আগে পাশ থেকে মেহের মুখ খুলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, গতকালকে টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল। আমি কত বারণ করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। তখনই ওর ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু ও কাউকে কিছু বলেনি। আপনাকে বলতেও আমাকে বারণ করেছিল। মেহেরের মুখে সত্য ফাঁস হতে দেখে একরাশ অসহায়িত চোখ নিয়ে তাকালো। মনে মনে ভাবল, কোথায় মেহের তাকে উজানের বকা থেকে বাঁচাবে, তা না করে উল্টো সবার সামনে এভাবে ফাঁসিয়ে দিল। অত্যন্ত দুর্বল ও মিনমিন করল, সত্যি বলছি প্রফেসর সাহেব, আমার কিচ্ছু হয়নি, এমনি একটুও ঠান্ডা লাগছে না। কিন্তু কপাল খারাপ, কথাটি শেষ হতে না হতে ময়ের বুক চিরে দমকা কাশি উঠে এলো। নিজের মিথ্যে ধরা পড়ে যাওয়ার চট করে উজানের বুক ঘেঁষে মুখ লুকিয়ে নিল। ময়ূর এমন কাণ্ড দেখে উজান রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে ধীর কণ্ঠে বলল, রুমে চলো, আজ ওখানে তোমাকে মজা দেখাচ্ছি। অনেক বড় হয়ে গিয়েছো, নিজের শরীরের যত্ন নিতে পারো না, তাই না? উজানের সেই তীব্র চাহনি দেখে ময়ের শুকনো ঢোক গেলা ছাড়া আর কোনো উপায় রইল না। উজান এবার ময়ের দিক থেকে সাময়িকভাবে নিজের তপ্ত দৃষ্টি সরিয়ে নিল এবং সোজা রোহনের দিকে তাকালো। রোহান তখনও ওভাবেই বসে আছে। উজান হালকা হেসে বলল, রোহান, তুই যে কি বলছিলি? ও হ্যাঁ, কাউকে মার্ডার করার কোনো দরকার নেই দোস্ত। তুই জাস্ট আমাকে ওই মেয়েটির নাম ঠিকানা বল, আমি নিজেই তোর ওই বুকে এনে দেব। রোহান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, থ্যাঙ্কস দোস্ত, কিন্তু আমার ফুলকে পাওয়ার জন্য শুধু আমি একাই লড়াই করব। তোদের কারো সাহায্য আমার লাগবে না। তোরা পারবি না আমার ফুলকে আমার করে দিতে। রোহানের এই কথার ভেতরে আসল বিষাক্ত গভীরতা উপস্থিতি আর কেউ না বুঝলেও মেহের আর দাদি রোকেয়া বেগম ঠিকই টের পেলেন। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রোহন গুটি গুটি পায়ে কক্ষ ত্যাগ করল। রোহন চলে যেতেই উজান সোজা রোকেয়া বেগমের দিকে ফিরল।
এবং নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, সুইটহার্ট, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রোকেয়া বেগম রুহানের যাওয়ার পথের দিকে তাকিয়েছিলেন। উজানের ডাকে তিনি দুষ্টু ফিরিয়ে তার দিকে তাকালেন। উজান এবার নিজের গলার স্বর কিছুটা নিচু করে প্রশ্ন করলো, আচ্ছা সুইটহার্ট, গত এক সপ্তাহ ধরে এই গ্রাম ও আশেপাশের এলাকা থেকে যে 16 জন মেয়ে মিসিং হলো, এসব ব্যাপারে আপনি কি কিছু জানেন? মানে এই নিখোঁজ হওয়ার নেপথ্য আসলে কার হাত থাকতে পারে? রোকেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের পান চিবোতে চিবোতে চরম হতাশা গলায় জিজ্ঞেস করলো, জানি না রে দাদাজান। সেদিন ওই মোকলেসের মা এসে বলল 16 থেকে 20 জনের তরুণী মেয়ের গুলোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর দেওয়ার পরও তারা কোনো পাত্তা দিচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। এতগুলো মেয়ে উধাও হয়ে গেল, অথচ কেউ কোনো হদিশ পাচ্ছে না। আজকাল তো পোলাপান ভয়ে স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ যত মেয়ে হারিয়েছে সব নাকি স্কুল কলেজের পর থেকেই উধাও হয়েছে। এলাকার কয়েকজন তো বলাবলি করছে এসব নাকি মানুষের কাজ না, কোনো জিনপরির নজর পড়েছে মেয়েগুলোর উপর। আমার 2 নাতনি, তোরা কিন্তু একদমই সাবধান। তোরা কেউ ভুলেও কদিন বাড়ির বাইরে যাবি না, সারাক্ষণ ঘরের ভেতরেই থাকবি, বুঝলি? মৌ আর মেয়ের বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে দাদির কথা সায় দিল। উজান এক তীব্র সন্দেহজনক দৃষ্টিতে পাশে থাকা তন্ময়ের দিকে তাকালো। নিজের মনে মনে বিড়বিড় করে উঠল, স্যান্টানিস্ট নাকি কোনো চক্র? এতগুলো অল্প বয়সী মেয়ের গায়েব হয়ে গেল, অথচ পুলিশ রহস্যজনকভাবে নীরব হয়ে আছে। উল্টো জিনপুরীর অবাস্তব গুজব ছড়ানো হচ্ছে। এই আধুনিক যুগে এসব ফালতু গল্প কি বিশ্বাস করা যায়? এর পেছনে নিশ্চয়ই বড় কোনো অপরাধ চক্র কাজ করছে। উজানা দেরি না করে তন্ময় ইশারা করে বলল, তন্ময়, আমার সাথে বাইরে আয় তো একবার। সে দরজার কাছে গিয়ে আবারও একটু থমকে দাঁড়ালো। মেয়েরা দিকে তাকে নরম গলায় বলল, শালিকা, আমার বউটাকে একটু ভালো করে কিছু খাইয়ে একটা প্যারাসিটামল দিয়ে দাও তো, আমার ফিরতে একটু রাত হতে পারে। ইফাত, তুই বাড়ির সবার খেয়াল রাখিস। কিছু একটা বলতে মুখ খুলছিল, কিন্তু তার আগে উজান আর তন্ময় ঝড়ে গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। উজান চলে যেতেই মৌ নিজের বিছানা থেকে উঠে দাঁড়ালো। এই মানুষটাকে সে কিছুতেই বুঝতে পারে না, কখন কি করে বসে। সে নিজের রুমে ফিরে গিয়ে একটু শুয়ে থাকবে ভাবলো। মৌ যেই না নিজের রুমের দরজার কাছে পৌঁছালো, অমনি এক জোরালো হেঁচকা টানে কেউ তাকে পাশের একটা ফাঁকা রুমের ভিতরে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন ঘটনায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে আটকে উঠল। পরক্ষণে তার হাত ও শরীরের স্পর্শ টের পেয়ে সে বুঝে গেল এই ঘৃণ্য কাজটি কার। মুহূর্তে তার ভয় রূপ নিল চরম ক্রোধে। সে তীব্র হিংসার চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা রুহানের দিকে তাকালো। রুহান তখনও ওই অদ্ভুতভাবে ময়ূর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বাঁকা হাসি। মৌ আর সহ্য করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি এক করে রুহানের বুকে সজোরে এক ধাক্কা দিল। আচমকা ধাক্কায় রুহান কিছুটা পিছিয়ে গেল বটে, কিন্তু তার ভেতরে শয়তানি কমল না। সে আবার দুষ্টু হেসে বলতে লাগলো, বাহ বাহ, আমার ফুল দেখছি এই তীব্র জ্বরের শরীরেও অনেক জোর রাখে। তাতে এনার্জি পাচ্ছিস কোথায়? তার এমন নোংরা ইঙ্গিতগুলো কথা শুনে ময়ূর মাথায় রাগ এক লহমায় চড়ে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, জাস্ট শ্যাট আপ রোহান ভাইয়া। তোমায় দিন দিন একটু বেশি স্পর্ধা বেড়ে যাচ্ছে, তাই না? তোমাকে কতবার বললে তুমি পিছু ছাড়বে বলো তো? প্রফেসর সাহেব যদি একবারের জন্য টের পায় যে তুমি আমাকে এভাবে জোর করে স্পর্শ করেছো, তবে তার পরিণতি কী হবে তুমি ধারণা করতে পারছো? রোহান এক বিকৃতি হাসিতে ফেটে পড়ল। তাতে আমার বাল ছিঁড়ে যাবে। তোর এই প্রফেসর আমার কিছুই করতে পারবে না রে ফুল। উল্টো আমি আমি তোকে ওর বুক থেকে কেড়ে নিয়ে আমার করে দেখাবো। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন দেখলে তো আর টাকা লাগে না। মৌ অত্যন্ত তাচ্ছিল্য সুরে বলল। মৌর মুখে এমন আত্মবিশ্বাসী জবাব শুনে রোহান কিছুটা অবাক হয়ে গেল। বড় বড় করে তাকালো। মেয়েটার গলার আওয়াজ এতটা শক্ত গম্ভীর লাগছে কেন? তবুও সে নিজের জেদ বজায় রেখে দীন গলায় বলল, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস ফুল? চ্যালেঞ্জ করলাম। পারলে আমাকে উজান চৌধুরীর বুক থেকে কেড়ে নিয়ে দেখাও। রোহানের ঠোঁটের কোণে এক পাশাবিক হাসির রেখা ফুঁসে উঠল। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই এখনও এই রোহান তালুকদারকে চিনতে পারিসনি। রোহান তালুকদারকে তার কল্পনার বাইরে। এই রোহান তালুকদার তার ভালোবাসাকে নিজের বুকে ফিরিয়ে আনার জন্য শুধু তার বেস্ট ফ্রেন্ড উজান নয়,
দরকার হলে নিজের আপন ভাইকে খুন করতে 1 সেকেন্ডও ভাববে না। রুহানের মুখ থেকে উজানকে খুনের হুমকি শোনা মাত্রই ময়ূর মাথার সব রক্ত যেন 1 সেকেন্ডে চড়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক উন্মত্ত আক্রোশে সে রুহানের বুকে এমন এক সজোরে ধাক্কা দিল যে রুহান ভারসাম্য হারিয়ে ধপাস করে বিছানার উপর পড়ে গেল। আকস্মিক এই ধাক্কায় রুহান যখন বিছানায় শুয়ে হাঁ করে তাকিয়ে আছে, ঠিক তখনই মৌ এক মরণ কামড় দেওয়া শিকারীর মতো হিংস্র রূপ ধারণ করলো। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের পাখানা সজোরে রুহানের চওড়া বুকের উপর চেপে ধরে দাঁড়িয়ে গেল। বিছানায় পিষ্ট হয়ে রুহান স্তম্ভিত ও নির্বাক চোখে তাকিয়ে রইল ময়ের দিকে। মৌ তার নিজের উপর পায়ের চাপ আরও বাড়িয়ে দিয়ে হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলল, শুট করে দেবে যে আমার স্বামীর দিকে হাত বাড়াবে। মিসেস উজান চৌধুরী যেমন শান্ত তেমনই ভয়ঙ্করও হতে পারে। আমি হলাম বাঘিনী, যার শিকারে যে একবার পড়ে তার কলিজা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। ময়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে রোহানের চোখ কপালে ওঠার উপক্রম হলো। এই শান্তশিষ্ট মেয়েটার মাঝে হঠাৎ এত সাহস আর তেজ কোথা থেকে এলো? সে কিছুতেই মাথা ঢোকাতে পারছে না। মৌ নিজেকে নিজের কিছুটা স্বাভাবিক করে নিয়ে রুহানের বুক থেকে নিজের পাখানা সরিয়ে নিল। ঠিক তখনই রুহান বিছানা থেকে উঠে বসে এক অদ্ভুত জেদ আর হিংস্রতা নিয়ে কুণ্ণকর্মের মতো গম্ভীর স্বরে বলল, ফুল, তুই থ্রেট দিছিস আমায়? মৌ তার দিকে এক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো, গলার কণ্ঠস্বর আরো শক্ত করে বলল, মিসেস উজান চৌধুরী কখনো কাউকে মুখে ঠেলে দেয় না। সময় যখন আসবে তখন তুই নিজে নিয়েই পরিণতি ঠিকই দেখতে পাবি। তুই জানিস আমি কে, আমার পাওয়ার কত দূর? রুহান দাঁতে জাপ চাপলো। তুমি কে, তোমার আসল রূপ কে সেটা আমি খুব ভালো করেই জানি। তবে তুমি এখনো জানো না যে আমি আসলে কে। মেয়ে বলে আমার এত সহজ ভেবো না। তোমার মতো কত নরপিশাচকে যে আমি নিজের পায়ের নিচে ফেলে পিষেছি, তার তারা আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু বিন্দুমাত্র ছাড় দেয়নি। এখনও সেই নরপিশাচদের মাঝে দুজন জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সমূলে ধ্বংস করাই এবার শুধু তাসফিয়া মৌ নয়, এসেছে মিসেস তাসফিয়া মৌ চৌধুরী। ময়ূরের কথার ভেতরে আসল গভীরতা আর রহস্য রুহান নিজের বুদ্ধি দিয়ে ছুঁতে পারল না। এমনিতেই মেয়েটার এই মারকুটে রূপ সে নিতে পারছে না, তার উপর এমন রহস্যময় কথা। সে বুঝতেই পারছে না মৌ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে। মৌ রুম থেকে চলে যাওয়ার জন্য দরজা দিয়ে অগ্রসর হলো, কিন্তু হঠাৎ করে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক তাচ্ছিল্যের রেখা। আর হ্যাঁ, জিজ্ঞেস করলেন না যে আমার এই তীব্র অসুস্থ শরীরে কিভাবে এত এনার্জি হলো? তাহলে ভালো করে শুনে রাখো, যেখানে প্রফেসর উজান চৌধুরী নিজে আছে, সেখানে তার ওয়াইফের গায়ে এনার্জির কমতি থাকবে কিভাবে? তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের ওপর আমার মায়া দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দয়ারও যোগ্য নয়। জাস্ট রেডি হও রোহান তালুকদার। তুমি আসলে কে, কি তোমার আসল পরিচয়? আর বিদেশি মাটিতে বসে কিভাবে তুমি রাতারাতি এত কোটি কোটি টাকার মালিক হলে? সব কিছু খুব তাড়াতাড়ি গোটা পৃথিবী জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মুখে এক বাঁকা এক বিজয়ের হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুহান এক অদ্ভুত ও স্তব্ধ দৃষ্টিতে তার যাওয়ার পথে তাকিয়ে রইল। এই বলে মুখে এক বাঁকা বিজয়ের হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুহান এক অদ্ভুত স্তব্ধ দৃষ্টি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ময়ূরের নতুন রুদ্ররূপ মেনে নেওয়া তার জন্য বড্ড কঠিন হয়ে উঠেছে। মৌ নিজের রুমে এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। মেয়ের অত্যন্ত চিন্তিত মুখে তার মাথায় অনবরত জলপট্টি দিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে ময়ূর শরীরের তাপমাত্রা কমাতে দূরের কথা, উল্টো আরও বেড়ে গিয়েছে। মেয়ের যখন থার্মোমিটার দিয়ে তার জ্বর মেপে দেখল 103 সেলসিয়াস। জ্বরের এই মাত্রা দেখে মেহেরের কপালে দুশ্চিন্তায় গাঢ় ছাপ পড়ল। সে ইতিমধ্যে উজানকে ফোন দিল, তো উজান রিসিভ করেনি। উজান এই উদাসীনতা দেখে মোর অবুঝ মনে এখন আকাশ সমান অভিমান দানা বাঁধছে। মানুষটার মুখে এত ভালোবাসার কথা বলে, অথচ সে দেখে গেল তার এত কড়া জ্বর, তবুও এখন পর্যন্ত বাড়ি ফেরার কোনো নামগন্ধই নেই। মেহের নিচ থেকে মুখে কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে রুমে এসে হাজির হলো ইফাত। ইফাতকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ময়ের ঠোঁটের কোণে একটা দুষ্টু চপল হাসি খেয়ে গেল। সে বুঝতে পারল এবার কি হতে চলেছে।
উজান রুমে ঢুকেই সোজা বিছানার একপাশে মেহেরের একদম গা ঘেঁষে বসে পড়ল। তবে সে শুরুতে মুখে কিছু বলল না। কিছুক্ষণ ওভাবে চুপচাপ বসে থাকার পর নিজের স্বভাবসুলভ আকুতি নিচু স্বরে আওড়ালো, ফুলকন্যা, রুমে চলো না প্লিজ। মেহেরের সাথে সাথে এক তীব্র রাগী দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। মোর শরীরটা তো খারাপ, এত জ্বর নিয়ে মেয়েটা বিছানায় ছটফট করছে, আর এই লোকটা তাকে নিজের রুমে নিয়ে যেতে চাচ্ছে। মেয়ের রাগ সামলাতে না পেরে কর্কশ কণ্ঠে বলল, ওনার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে? উজান ভাইয়া এখনো বাড়ি ফেরেনি, তার উপর মোড়ের এই তীব্র জ্বর নিয়ে একা একা রুমে কিভাবে থাকবে বলুন তো? মাঝরাতে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? ওর যে কতটা কষ্ট হচ্ছে তা কি আপনি বুঝতে পারছেন না? আমি আজ রাতে এখানেই ঘুমাবো, আপনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মেহেরের এমন সরাসরি প্রত্যাখ্যান শুনে ইফাত ফ্যাল করে তাকিয়ে রইল। সে মুখটা একদম ছোট করে অসহায় স্বরে আওড়ালো, ভাবির কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, অথচ তোমার এই অভাগা বরটাই যে কষ্ট পাচ্ছে তা তোমার এই চোখে একবারও পড়ছে না। প্লিজ ফুলকন্যা, রুমে চলো না, ভাবি একা রুমে দিব্যি থাকতে পারবে। তাছাড়া একটু পরেই তো উজান চলে আসবে, তাই না ভাবি? ইফাত এবার মহির দিকে তাকিয়ে সাহায্যের আশায় বাণী চাইল, কিন্তু মেহেরাজ বরের কোনো এজোর আপত্তি শুনতে রাজি নয়। সে মৌকে মুখ খোলার কোনো সুযোগ না দিয়েই নিজে থেকে কঠোর গলায় বলল, দেখুন, আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই অসুস্থ অবস্থায় মৌকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি প্লিজ একটা রাত কষ্ট করে একাই ঘুমান। ঠিক তখনই বিছানা থেকে মৌ দুর্বল গলায় ফিসফিস করে বলে উঠল, মেহু, তুই যা না, আমি ঠিক আছি। তাছাড়া তুই চুপ করবি মৌ? তুই আমার আগে এই পৃথিবীতে আসিসনি। তাছাড়া মামুনি তোর কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে দিইনি। এখন যদি মামুনি শোনে তার মেয়েকে একা ফেলে আমি চলে গিয়েছি, তখন কি হবে? আর ইনি বউ ছাড়া এতগুলো বছর যখন ও একা একা কাটাতে পেরেছে, তবে একটা রাতও অনায়াসে পারবে। আপনি যান তো এখান থেকে। মৌ এবার মেহেরের আড়ালে দাঁড়িয়ে ইফাতকে চোখের ইশারায় কিছু বলল, আর সেই ইশারা পাওয়া মাত্র ইফাত আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে কোনো কথা না বাড়িয়ে হুট করে মেয়েকে এক ঝাটকায় পাজাকুলে করে তুলে নিল এবং রুম থেকে বের হতে হতে বলল, আগে বউ ছিল না, তাই কষ্ট হলে একা একা থাকতাম। এখন ঘরে নিজের রূপবতী বউ থাকতেও আমি একা কষ্ট পাবো? ইম্পসিবল। ভাবি, তুমি নিজের খেয়াল রেখো, উজান একটু পরেই চলে আসবে। কোলে উঠে মেহের লজ্জায় আর রাগে লাল হয়ে ইফাতের চওড়া বুকে একটার পর একটা কিল ঘুষে মারতে লাগলো। কিন্তু ইফাত আজ তার ছাড়ার পাত্র নয়। সে মেহেরের সব বাধ্য অগ্রাহ্য করে নিজের বিজয়ী বাহুডোরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রুম থেকে চলে গেল। যাওয়ার পথে তাদের এই মিষ্টি কাণ্ড দেখে মুখ খিলখিল করে হেসে উঠল। অন্তঃপর উজানের ওপর এক বুক অভিমান আর ক্লান্তি নিয়ে সে বিছানায় নিজের গা এলিয়ে দিল। চোখ বন্ধ করল মৌ। রাত তখন প্রায় 10টা। উজান ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছিল। মাত্রই সে আর তন্ময় এলাকার সেই জটিল কেসের প্রাথমিক ইনভেস্টিগেশন শেষ করে বাড়ি ফিরল। অবশ্য এই অভিযানে এখানে শুধু তারা দুজনেই আসেনি, এসেছে তাদের পুরো টিম। তবে গ্রামের কোনো ভালো রিসোর্ট বা হোটেল না থাকায় টিমের বাকি সদস্যরা কাছাকাছি অন্য কয়েকটি বাসা বাড়িতে সামরিকভাবে উঠেছে। উজান ধীর পায়ে নিজের রুমে এসে প্রবেশ করলো। রুমে ঢুকেই সে দেখতে পেল মৌ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় পড়ে আছে। তপ্ত জ্বরে পড়তে থাকা নিজের পিছিয়ে বউটাকে দেখা মাত্রই উজানের ইচ্ছে করছিল এক দৌড়ে গিয়ে তাকে বুকের ভেতর জড়িয়ে ধরে, কিন্তু ধুলোবালি আর নোংরা জামা কাপড়ে শরীরে থাকায় সে নিজের তীব্র ইচ্ছাটা মনের ভেতরেই চেপে রাখলো। অন্তঃপর আলনা থেকে নিজের টাওয়াল হাতে নিয়ে সে শাওয়ার নেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। যেহেতু এটি একটা যৌথ পরিবারের পুরনো ধাঁচের বড় বাড়ি, তাই প্রতি রুমে আলাদা কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই। বাড়ির শেষ মাথায় কমন ওয়াশরুমে গিয়ে উজান দ্রুত শাওয়ার শেষ করে রুমে ঢুকলো। টাওয়াল দিয়ে কোনো রকমের চুলগুলো মুছতে মুছতে সে এক লাফে বিছানায় উঠে গেল। কিন্তু মৌকে যেই না সে পেছন থেকে নিজের কাছে টেনে নিতে চাইল, অমনি মৌ এক ঝাটকায় বাইম মাছের মতো মুচড়ে উঠল। উল্টো দিকে ঘুরে পুরো শরীর কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে উজান বুঝতে পারল তার লক্ষ্মী বউটা আসলে গভীর ঘুমে নেই, বরং
গভীর অভিমানে রেগেমেগে বোম হয়ে আছে। তার উপর সে এতটা রাগান্বিত যে উজানের দিকে পা ফিরিয়ে শুয়েছে। তবে উজান চৌধুরীও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বিছানায় এগিয়ে গিয়ে কাঁথার উপরে দিয়েই ময়ূর পা দুটো টেনে নিজের বুকের উপর জড়িয়ে ধরল। মৌ সাথে সাথে ছটপট করে নিজের পা সরিয়ে নিল এবং বিছানায় উঠে বসিয়ে কর্কশ গলায় কণ্ঠে চেঁচিয়ে উঠল, ইবলিশ শয়তান একটা, কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে নাকি আপনার? মনের ভেতর যত সব শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে। আমি আবার কী করলাম? উজান নিজের মুখটা একদম বাচ্চার মতো ইনোসেন্ট করে বলল। তার এই ভাজা মাছটি উল্টে খেতে না জানার চেহারা দেখে ময়ূর ভেতরে রাগ হলো, আরও তেলে বেগুনে জ্বলে উঠল। সে চোখ বড় বড় করে বলল, কী করলাম মানে? আপনি জানেন না কোন বইয়ে তার স্বামীর বুকে পা দেওয়ার চরম পাপ? ওহ, বুঝেছি। আমাকে আপনি তেরা বেড়া বুঝিয়ে নিজে জাহান্নামে পাঠিয়ে দিতে চান, আর নিজে ঢং ঢং করে জানাতে গিয়ে সেখানে হাজারখানেক হুন নিয়ে রং ঢং করবেন, তাই না? যা শালা, এই বইগুলো তো তেরা কিভাবে হয় রে ভাই? গরু গাছে উঠবে না, তবুও তারা জোর করে তাকে গাছে উঠিয়েই ছাড়বে। কথা শেষ হতে না হতে মুখ সোজা হয়ে আরও কাছে এগিয়ে এলো। সে তড়িঘড়ি করে উজানের চুল মুঠো করে খামচে ধরল এবং দাঁতের দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, বউগুলো মানে? তার মানে আপনি আমায় রেখে অলরেডি আরও কয়েকটা বিয়ে করে বসে আছেন? তাই বলি তো, আমার শরীরে 103 ডিগ্রি জ্বর হওয়া সত্ত্বেও কেন এই শাশুড়ি পুত আমাকে রেখে ফেলে অমন করে চলে গেল? এমনকি আমি এতবার ফোন দেওয়ার পরেও কেন একটাবার রিসিভ করলো না? আমার ফোন রিসিভ করবে কিভাবে? ওদিকে এতগুলো ফুলের মতো সুন্দরী বউ রেখে কি আর এই করলার মতো তিতকুটে বউয়ের কাছে আসতে ইচ্ছে হয় আপনার? ময়ূর এক মারাত্মক লজিক শুনে উজান রীতিমতো খক খক করে কাঁদতে শুরু করে দিল। এই পিসি মেয়েটা ভেতর ভেতর এত ডেঞ্জারাস আর সগন্ধ মনের, তা উজান আগে জানতো না। সে চুলের মুঠো ব্যথায় তোতলাতে সুতলাতে বলল, আউচ বউ, চুলটা তো ছাড়ো প্লিজ। আমার জানে প্রাণের কলিজার একটা মাত্র বউ, আর সেটা হলো তুমি। এছাড়া আমার লাইফে আর দ্বিতীয় কেউ নেই, সত্যি বলছি। আমি তো জাস্ট কথার কথা অমন করে বলেছি। প্লিজ লক্ষ্মী বউ আমার, আর রাগ করো না। আচ্ছা সরি, আর জীবনেও ভুলও এমন ভুল কথা মুখ দিয়ে বের করবো না, প্রমিস। এটাকে আপনার ভুল মনে হয়? মৌ ভুরু কুঁচকে ঝামটা দিল। প্লিজ শাশুড়ি মেয়ে, এবার একটু শান্ত হও। আমি এই গভীর রাতের বেলায় তোমার সাথে একদম ঝগড়া করার মুডে নেই, সত্যি। ও, তার মানে আমি ঝগড়ুটে? আমি ঝগড়া করছি? ওকে, থাকেন আপনি আপনার হুড়দের নিয়ে, আমি চলে যাচ্ছি। মৌ নিজের অসুস্থ শরীর নিয়েও বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই উজান এই ঝাটকায় তাকে শক্ত করে আগলে ধরল। টেনে নিজের একদম কাছাকাছি নিয়ে এসে তার কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে ফিসফিস করে বলল, মিসেস উজান চৌধুরী, প্লিজ একটু রিল্যাক্স হন। আপনার যত ইচ্ছে ঝগড়া করবেন আমার সাথে, আমি একটা কথাও বলবো না। তবে তার আগে প্লিজ সুস্থ হয়ে নিন। আপনি সুস্থ হওয়ার পর শুধু চুল খামচানো কেন, আমাকে ঝাঁটা দিয়ে আসলে আমি একটুও বকবো না, প্রমিস। তবে এখনকার মতো প্লিজ একটু শান্ত হয়ে বসেন। বুকের ওম পেয়ে মুখ খানিকটা শান্ত হলো। শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে বিদায় সে আর বেশি তর্ক করার শক্তি পেল না। উজান তার এই আকস্মিক শান্ত ভাবটা লক্ষ্য করলো। সে ময়ূর কপালে আর গলায় হাত দিয়ে দেখতে পেল শরীর এখনও তপ্তা আগুনের মতো পুড়ছে। ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জ্বর মেপে দেখলো। জ্বরের পারদ এখনও আগের মতোই চড়া। পিচ্ছি, এখনও তো গা অনেক গরম। ওষুধ খেয়েছিলে ঠিক মতো? উজান চিন্তিত মুখে শোধালো। মেয়েও খাইয়ে দিয়েছে। মৌ আচমকে উজানের শার্টের বুকটা খামচে ধরে অত্যন্ত কাতর কণ্ঠে বলো, আমায় একটু আপনার বুকে আশ্রয় দেবেন প্রফেসর সাহেব? কেমন জানি ভেতরটা শূন্য শূন্য লাগছে আমার। তার এই ছোট্ট একটা ব্যাকুল বাক্য উজানের বুকের ভেতর যেন এক অগ্নিকুণ্ডের মতো আছড়ে পড়ল। সে আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটাকে পরম মায়ায় নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে নিল, সেখানে দুজনের মাঝে বিন্দু মতো দূরত্বের অবকাশ রইল না। উজান ময়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, পিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে তোমার, তাই না? সরি,
আমি তোমার অসুস্থতার কথা জেনেও অমন করে চলে গিয়েছিলাম। একটুও তোমার পাশে থাকার কথা ভাবিনি। এমনকি তোমার ফোনটাও রিসিভ করতে পারিনি। আই সোয়ার পেয়েছে, আমার ফোনে একদম চার্জ ছিল না, বিশ্বাস করো আমায়। মৌ উজানের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থেকে অত্যন্ত আকুল ও ভাঙা গলায় বলল, আপনি কোথায় ছিলেন? কেন ছিলেন? কিসের জন্য ছিলেন? তার মূল কারণটা কি? কোনো রকম এক্সকিউজ আমি আপনা থেকে জানতে চাই না প্রফেসর সাহেব। আমি শুধু এই মুহূর্তে আপনাকেই চাই। ময়ের কণ্ঠস্বরে এক অন্যরকম তীব্র আকুলতা শুনতে পেল উজান। সে বউকে আরও শক্ত করে বাহু ধরে বেঁধে রাখল। কিছুক্ষণ এভাবে নিরস্তনভাবে অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে মৌ উজানের বুকের উপর মুখটা ঘষে নিচু স্বরে আওড়ালো, আমাকে একটু ভালোবাসবেন প্রফেসর সাহেব? এই ছোট্ট একটা সহজ প্রশ্নে উজানকে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে তুলল। মৌ কি বোঝাতে চেয়েছে সেই কথার গভীরতা তার ইঙ্গিত বুঝতে উজানের মতো প্রাপ্তবয়স্ক পুরুষের বাকি থাকার কথা না। তবে তার মনে এক তীব্র ডাউট হলো, মেয়েটা কি আসলেই সুস্থ মস্তিষ্কে নিজের অধিকার চাইছে, নাকি তীব্র জ্বরে ঘরে অবচেতন মনে এমন প্রলাপ বকছে। উজানকে চুপ থাকতে দেখে মৌ আবারও একটু নড়েচড়ে উঠে, কি হলো প্রফেসর সাহেব, ভালোবাসবেন না আমায়? কেন? আমি কি এখনও তোমায় কম ভালোবাসি? যে আবার নতুন করে ভালোবাসতে হবে? উজান ইচ্ছে করে একটু না বোঝার ভান করে দুষ্টুমি মিশিয়ে বলল। মুহূর্তের মধ্যে ময়ের রাগ আবারও চড়ে গেল। সে এক ঝাটকায় মাথা তুলে উজানের চোখের দিকে নিজের তপ্ত রাগে চোখ রাখল। নিজের অভিমানী কণ্ঠস্বর শক্ত করে ফিসফিসিয়ে বলল, নতুন করে ভালোবাসতে হবে। আপনাকে একদম নিজের করে চাই আমার, এখন ঠিক এই মুহূর্তে। আমি তো তোমারই আছি পিচ্ছি। উজান হাসল। উজানের এমন দায়সারা প্রশ্ন শুনে মৌ বিন্দুমাত্র খুশি হতে পারল না। এই মানুষটা কি আসলে তার মনের ভেতরে তীব্র ইচ্ছাটা বুঝতে পারছে না, নাকি বাকি সব কিছু বুঝেও ইচ্ছে করে এমন অবুঝের মতো ধরে খেপাচ্ছে? এইটুকুতে আমার চলবে না প্রফেসর সাহেব। ঠিক যতটা কাছে আসলে আমাদের মাঝে কোনো রকম দূরত্বের দেওয়াল থাকবে না, ঠিক ততটাই নিবিড়ভাবে চাই আপনাকে। ময়ের মুখে এমন স্পষ্ট সাহসী দাবি শুনে উজানের ঠোঁটের কোণে এক মনোরম মুচকি হাসি খেয়ে গেল। সে আর দূরত্ব না রেখে মৌকে এক ঝাটকায় নিজের বুকের ওপর টেনে শুয়ে দিল। এবার হয়েছে তো ম্যাডাম। মৌ তাও ঠোঁট ফুলালো। এই মানুষটাকে আর কতবার বললে সে তার আসল মনের কথা বুঝবে? সে আর কথা না বাড়িয়ে আগে ফুঁসতে ফুঁসতে উজানের বুকে লেপ্টে রইল। উজান এরপর আরও কয়েকবার আদর করে তাকে পিচ্ছি পিচ্ছি বলে ডাকলো, কিন্তু মৌ অভিমানী করে কোনো উত্তর দিল না। বউয়ের এমন অনল অভিমান দেখে উজান মৃদু আসলো। তারপর ময়ের কানের একদম কাছে নিজের উষ্ণ ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চৌধুরী, আপনি মনে মনে এখন যেটা চাচ্ছেন সেটা এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নয়। কেন? মৌ চট করে মাথা তুলে সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দিল। উজান ময়ের তপ্ত কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক পরম ভালোবাসার পরশ দিল। তারপর অত্যন্ত মৃদু স্বরে আওড়ালো, কারণ আমার মিসেস এখন বড্ড অসুস্থ। 103 ডিগ্রির জ্বর শরীর নিয়ে সে আমার মতো এই হৃষ্টপুষ্ট ও সুঠাম পুরুষটাকে সামলাতে পারবে না। সেই জন্য বলছি, আগে আমার লক্ষ্মী বউটা সুস্থ হয়ে উঠুক, তারপর যা চাওয়ার সব হবে। ওহ, পারবো আমি আপনাকে সামলাতে, সত্যি বলছি পারবো। মৌ জেদ ধরল। পিচ্ছি বউ, লক্ষ্মীটির মতো ঘুমাও এখন, মাঝরাতে এমন পাগলামি বাদ দাও তো। উজান তাকে শান্ত করে চাইল, কিন্তু সে শুনল না। তাহলে আপনি আমার কথা শুনছেন না কেন? কেন দূরে সরিয়ে দিচ্ছেন? আরে ইয়ার, কেন বুঝতে পারছো না? তোমার এই দুর্বল শরীর এখন এত স্ট্রেস নিতে পারবে না। উজান এবার কিছুটা হাঁপিয়ে উঠে বলল। কথাটি শোনামাত্র মৌ রাগে ফুঁসতে ফুঁসতে উজানের বুক থেকে এক ঝাটকে সরে গিয়ে বিছানায় শটানো বসলো। সে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করে, আমি বুঝি না, নাকি আপনি নিজে চান না আমাকে সম্পূর্ণ নিজের করে নিতে? আমি সব বুঝি প্রফেসর সাহেব। আপনার নজর তো আগে থেকে ওই পেতনিগুলোর দিকে ছিল, আর সেই কারণেই আপনি সবসময় আমার থেকে এভাবে দূরে দূরে থাকতেন, যাতে আমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। আমি কিচ্ছু বুঝি না, তাই না? ময়ূর মুখে এমন অদ্ভুত আর আপত্তিকর কথা শুনে উজানের মুখের রং নিমেষেই পাল্টে গেল। তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এই মেয়েটা কেন হুট করে বাইরের অন্য নারীদের কথা টেনে নিয়ে আনলো? এটা ভেবে উজানের ভেতরে পুরুষিলিয়ার রাগ আর ইগো দ্বিগুণ বেড়ে গেল। সে রাগে গজগজ করতে করতে বিছানায় উঠে বসলো। আমি তোমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে বিয়ে করতে চাই?
তোমার এই মাথায় এসব নোংরা বুদ্ধি ঢুকে কি করে? হ্যাঁ জানি তো, নয়তো আমি নিজে এত বড় অফার দেওয়ার পরেও আপনি কেন এতক্ষণ ধরে ফালতু ভুজং ভুজং বোঝাচ্ছেন কেন? পিচ্ছি চুপ করো একদম, আমাকে রাগাবে না কিন্তু বলে দিচ্ছি। উজান আঙুল তুলো। সত্যি কথা বললে তো সবার শরীরে জ্বালা ধরবে প্রফেসর সাহেব। সরুন আপনি, আমি থাকবই না আপনার কাছে। কি কুক্ষণে যে আপনার মতো এক রাক্ষসকে বিয়ে করার জন্য অমন লাফালাফি করলাম আল্লাহ জানে। মৌ রাগ করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য যেই না অগ্রসর হলো, অমনি উজান হিংস্র বাঘের মতো ক্ষিপ্ত গতিতে খপ করে তার হাতটা ধরে ফেলল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার দুহাত দিয়ে তাকে উঁচু করে ধরে এক ঝাটকে বিছানায় ফেলে দিল। মৌ পুরো স্তব্ধ হয়ে গেল। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মৌয়ের উপর নিজের ভারী শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিল। তার চোখ দুটো তখন এক তীব্র আদিম ও অধিকারবোধ জ্বলজ্বল করছে। সে মৌয়ের চোখের দিকে চেয়ে অত্যন্ত কঠোর ও মাদকতাপূর্ণ গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ে পরে যদি আবার চিৎকার করে কান্না করিস তাহলে তোর খবর আছে। উজানের মুখের এই হুমকির কুণ্ণকর্ণের গর্জনের মতো মৌয়ের কানের পর্দায় গিয়ে বাজতে লাগলো। এতক্ষণ না সে নিজের ভুলটা বুঝতে পারল। যে বরের পুরুষত্ব সে এতক্ষণ রাগিয়ে তোলার চেষ্টা করছিল, রেগে গেলে সে কতটা ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন হতে পারে তা সে ভুলে গিয়েছিল। সে নিজের ভুল বুঝতে পেরে আত্মপূর্ণ সমর্থনে যেই না কিছুটা একটা বলতে যাবে, অমনি উজান তাকে কোনো কথা বলা বা অজুহাত দেখানোর বিন্দুমাত্র সুযোগ দিল না। উজান এক ঝটকায় উজানের এই আকস্মিক উন্মাদ আর রূপবান পুরুষিলিয়ার রূপ দেখে মৌ ভয়ের চোটে নিজের ভেতরে সব রাগ ভুলে বিছানায় গুটিয়ে গেল। সে উজানের এই তীব্র বাদন থেকে নিজেকে সামান্য ছাড়ানোর জন্য ফিসফিস করে কিছু একটা বলতে চাইল, কিন্তু উজান আজ কোনো বারণ বা যুক্তি কানে তুলল না। তার বদলে উজানের মুখ থেকে এক চরম মাদকতাময় ও গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, একদম ডিস্টার্ব করবে না এখন। উজান চৌধুরী এখন তার স্পেশাল ডিশ টেস্ট করার মোড়ে আছে। তারপর উজান তার জীবনের একমাত্র অর্ধাঙ্গিনীকে নিজের দুই বাহুর বেড়াজালে বন্দি করে ভালোবাসার এই কতল অন্তরে গভীর থেকে গভীরতম ভালোবাসার রঙে সে তার আদুরে পিচ্চি বউটাকে রাঙিয়ে দিল। দীর্ঘদিনের সমস্ত লুকানো আকাঙ্ক্ষা আর আবেগের মাঝে সে আজ খুঁজে নিল নিজের জীবনে পরম সার্থকতা। এভাবেই সব অভিমান আর দূরত্বের অবসান ঘটিয়ে এক অনন্ত ভালোবাসার চাদরে সম্পূর্ণ হলো উজান ও ময়ের চিরন্তন প্রেমের উপেক্ষান। অর্ধনগ্ন হয়ে উজান বিছানায় উপর হয়ে শুয়ে গভীর ঘুমে মগ্ন। তার পরনে কেবল একটা ট্রাউজার, উন্মুক্ত সুঠাম পিঠ আর চওড়া বুক বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। ঠিক তখনই এক ক্ষীণ গোঙানির শব্দে তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আধো ঘুমে স্পষ্ট কান্নার আওয়াজ পেয়ে উজান অভ্যাসবশত নিজের পাশ হাত বাড়ালো, কিন্তু সেখানে ময়ের কোনো অস্তিত্ব মিলল না। ধরপড় করে চোখ মেলে আর চোখে পাশে তাকাতেই উজানের ঘুম এক নিমিষে উধাও। সে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসলো। দেখলো মৌ বিছানার এক পাশে পায়ের কাছে জড়োসড়ো হয়ে বসে নিচু স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বইয়ের এই অবস্থা দেখে উজান আর স্থির থাকতে পারল না। সে বিছানা বেয়ে উদগ্রীব হয়ে ময়ের দিকে এগিয়ে গেল। পিচ্চি, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? উজান অত্যন্ত চিহ্নিত মুখে ময়ের কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করলো। না, জ্বর এখন অনেকটাই কম, গা আগের মতো পুড়ছে না। জ্বর কমার কারণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে, কিন্তু মৌ এই ভোরে কেন এইভাবে কাঁদছে তা সে কিছুতেই মেলাতে পারছে না। উজান যেই না সান্ত্বনা দেওয়ার জন্য আবার হাত বাড়াতে গেল, অমনি মৌ এক ঝামটায় তার হাত সরিয়ে দিল। ভেজা চোখে এক তীব্র রাগী দৃষ্টি হেনে কর্কশ কণ্ঠে বলে উঠল, রাজ করবেন না আমায় অশুভ পুরুষ। ময়ের মুখে হুট এমন এক তকমা শুনে উজান খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণে গতকাল রাতে সমস্ত উন্মাদনার কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি খেয়ে গেল। সে কিছুটা ময়ের দিকে ঝুঁকে এসে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, ওকে সভ্য হয়ে না ট্রাস্ট করব। তার এই রসিকতা শুনে ময়ের ভেতরে রাগ যেন এক লোহময় তেলে বেগুনে জ্বলে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ছোট ছোট দুই হাত দিয়ে উজানের শক্ত বুকে ধুমধাম করে কিল বসাতে শুরু করলো। উজান সেই কিলে বাধা দিল না, বরং পরম শান্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, রিল্যাক্স পিচ্চি, প্লিজ বলো না কেন কাঁদছ এই ভোরে? আই গেস তুমি আমাকে আবার পাওয়ার জন্য কাঁদছো। আই অ্যাম রাইট। আচ্ছা, এই জন্য কেউ কাঁদে নাকি? আমাকে একটা ডাক দিলে তো সব প্রবলেম সলভ হয়ে যেত।
মৌ দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল, চুপ করুন বেহায়া পুরুষ, শুধুমাত্র আপনার জন্য, আমার এই পৈশাচিক কাণ্ডের জন্য আমি এখন ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। এই নিয়ে ৫-৫বার চেষ্টা করলাম, আর প্রতিবারই পা কেঁপে বিছানায় পড়ে যাচ্ছি, শরীরে বিন্দুমাত্র জোর পাচ্ছি না আমি। ময়ূর এই স্বীকারোক্তি শোনা মাত্রই উজান এক লাফে বিছানা থেকে নিচে নেমে এলো। কোনো কিছু না ভেবে সে খুশিতে নিজের মনে ধুম্বা চলে বলতে বলতে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিল। উজানের এই পাগলামি দেখে ময়ূর মুখের রং মুহূর্তে পাল্টে গেল। রাগে আর লজ্জায় সে স্তব্ধ হয়ে ভাবল, মেয়েটা তার বিপদের কথা বলছে আর এই লোকটা খুশিতে ডান্স করছে। কিছুক্ষণ কোমর দুলিয়ে নাচার পর উজান আবার ময়ূর একদম কাছাকাছি ঝুঁকে এলো। তার দু গালে হাত রেখে গাঢ় সুরে বলল, লাভ ইউ বউ, উম্মা। কি যে একখানা গুড নিউজ দিলে তুমি আমায়। এটা আপনার কাছে গুড নিউজ মনে হচ্ছে? মৌ নিজের কোমরে দুহাত দিয়ে চেপে ধরে ঝামটা দিল। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি খুশিতে নাচছেন? অবভিয়াসলি মাই লাভ। কাল রাতে তো আপনাকে বারবার বললাম যে মিসেস চৌধুরী আপনার এই শরীরের এত স্ট্রেস নিতে পারবেন না, কিন্তু আপনি কি আমার কথা শুনলেন? উল্টো পেতনিদের খোঁটা দিয়ে আমার উস্কানি দিলেন। তা যাই হোক, শেষমেশ তো আমারই লাভ হলো। আগে তবুও আপনি বারণ করলে আমি একটু একটু শুনতাম। এখন থেকে আর কোনো এক্সকিউজ দিলে কাজ হবে না। উজান চৌধুরী যখন তখন তার এই স্পেশাল ডিশ টেস্ট করবেই করবে। মৌ আর সহ্য করতে না পেরে বিছানা থেকে বালিশটা সজোরে ছুঁড়ে মারল উজানের দিকে, কিন্তু উজানের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপই নেই। সে হাসি মুখে বালিশটা লুফে নিল। মৌ এবার নিজের রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো উজানকে দুটো থাপ্পড় মারার জন্য, কিন্তু বিছানা থেকে পা বাড়াতে তার অবশ পা দুটো আবার মচকে গেল। সে যেই না ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে যাবে, অমনি উজান তড়িৎ গতিতে এগিয়ে এসে নিজের চওড়া দু হাতে তাকে আগলে নিল। সে অত্যন্ত যত্ন সহকারে মৌকে আবার বিছানায় বসিয়ে দিল। তারপর নিজের হাত দুটো ময়ূর মুখের সামনে বাড়িয়ে দিয়ে সশব্দে হেসে উঠল, নিন ম্যাডাম, এবার এই হাত দুটো কামড়ে আপনার সব রাগে মিটিয়ে নিন। শরীরে তো শক্তি অবশিষ্ট নেই, তবুও আমার সাথে লাগতে আসবেন। এই জন্যই তো বারবার বলছিলাম আগে সুস্থ হয়ে নিন। এখন দেখলেন তো বড়দের কথা না শুনলে কি অনর্বীয় দশা হয়। চুপ করুন নির্লজ্জ পুরুষ, আপনার জন্য আমার আজ এই অবস্থা। রাতে আকাম করার জন্য উস্কানি দিলে তুমি, আর এখন আমার দিকে আঙুল তুলছ? বদমেয়ে, কাছে আসে দুটো চুম্মা দিয়ে বুঝিয়ে দেবো আমি কতটা দয়াল শরীর। উজানের মুখে এমন খোলামেলা কথা শুনে ময়ের কান দিয়ে কেন জানি সত্যি সত্যি রাগে ধোঁয়া বের হতে লাগলো। লোকটার মুখে একটু আটকায় না। সে রাগে দুঃখে আবারও বিছানা থেকে জোর করে উঠে দাঁড়ালো। এই ইবলিশটার সাথে সে আর এক বিন্দু কথা বলবে না। সে অনেক কষ্টে নিজের কাঁপতে থাকা পায়ে গুটি গুটি পদক্ষেপে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। উজান পেছন থেকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, শাশুড়ি মেয়ে শাওয়ার নেওয়ার জন্য অত্যন্ত জামাগুলো তো সাথে নিয়ে যাও, নাকি পিছু পিছু আমাকে ওয়াশরুমে যেতে বলছো? কিন্তু কে শোনে কার কথা? মৌ পেছনে আর এক মুহূর্ত জন্য না তাকে রাগে ফুঁসতে ফুঁসতে গটগট করে রুম থেকে চলে গেল। মনে মনে শুধু উজানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এই মানুষটা কেন সবসময় তাকে চরম লজ্জার সাগরে ফেলে দেয় কে জানে। বিকেলে হালকা রোদে বাড়ির উঠানে ছায়াযুক্ত একটা বড় গাছের নিচে চেয়ার পেতে বসে আছে উজান আর তন্ময়। দুজনের সামনে ল্যাপটপ, অতি গম্ভীর মুখে তারা কেসের কোনো এক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছে। তাদের ঠিক পাশে মাদুর পেতে বসে আছেন বাড়ির বাকি সবাই, মৌ, মেহের, ইফাত, দাদি, রোকেয়া বেগম, মৌয়ের মা এবং চাচি। মা আর চাচি মিলে অত্যন্ত যত্নে মৌ আর মেহেরের মাথায় তেল দিয়ে বেলে কেটে দিচ্ছেন। তার সেই দৃশ্য একদম চোখে পলক না ফেলে ওদের আগে গিলতে ইফাত। আসলে সামনে বসা নিজের নতুন বউ ইফাতের সে সেবা পাওয়ার মুহূর্তে দেখাই তার মূল লক্ষ্য। উজান কাজের ফাঁকে 2-3বার ইফাতকে ডাক দিয়ে তার পাশে বসতে বলেছিল, কিন্তু সে কানেই তোলেনি। এই নিয়ে বাড়ির বড়রা তাকে কম খোঁচায়নি, কিন্তু ইফাত তাকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার ধ্যান জ্ঞান সবই এখন মেয়েরে আটকে আছে। হঠাৎ করে উজানের সামনে রাস্তার দিকে তাকিয়ে ময়ূর মুখটা খুশিতে গদগদ হয়ে উঠল। দূর থেকে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে সাব্বির, তার 2 হাত বোঝায় হরেক রকমের বাহারি জিনিসপত্র। তাকে দেখা মাত্র মৌর মাথায় তেল মাখা অবস্থায় এক দৌড়ে তার দিকে ছুটে গেল। বউকে এমন হুট করে ছুটে যেতে দেখে উজান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো।
সামনে সাব্বিরকে দেখে তার কপালে ভাঁজ পড়ল, চোখে কোণে ফুটে উঠল এক ঈর্ষাকাতর অগ্নিদৃষ্টি। কিন্তু ময়ের ওপর দিকে খেয়ালই নেই। সে দৌড়ে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরল। সাব্বির যখনই দেখলো ওদিক থেকে উজান তার রুগ্ন মূর্তি নিয়ে তাকিয়ে আছে, অমনি ভয়ে তার শুকনো ঢোক গিলার উপক্রম হলো। তার মুখের চওড়া হাসিটা মুহূর্তে হাওয়া ফুরোনোর বেলুনের মতো চুপসে গেল। সে কোনো মতে হাতের জিনিসপত্রগুলো উঠানের একপাশে রেখে এক ধাক্কায় মুখে সরিয়ে দিল এবং দৌড়ে গিয়ে দাদি রোকেয়া বেগমের পেছনে লুকিয়ে পড়ল।